বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার নাম আরিফ ইকবাল আর এটা আমার পডকাস্ট। আজকে ইসলামিক টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি উইথ আ স্মল টুইস্ট। টুইস্টটা হচ্ছে যে হিস্ট্রিটা আমরা দেখব ফ্রম দ্য হিজরি ক্যালেন্ডার ভিউ পয়েন্ট থেকে। আমাদের ইসলামিক ক্যালেন্ডার, আপনি জানেন যে হিজরি ক্যালেন্ডার যখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, এই হিজরতের থেকেই হিজরি ক্যালেন্ডার শুরু হয়। আপনি একদিকে মানে ইউ ক্যান সে দ্যাট ইসলামিক হিস্ট্রি, ইসলামের যে সিভিলাইজেশনের ডেট স্টার্ট হয়েছে বেসিক্যালি এই হিজরত থেকে। আর হিস্ট্রি তো মেইনলি পলিটিক্যাল হিস্ট্রি, হিস্ট্রি অফ পাওয়ার, মিলিটারি কনকোয়েস্ট এসব নিয়ে ডিসকাশন মোস্টলি করে। সো বেসিক্যালি ইসলামিক পাওয়ারের আপনি বলেন রাইজ অফ ইসলামিক পাওয়ার, এটা শুরু হয়েছে হিজরতের পর থেকে। সো হিজরত থেকেই হিজরি ক্যালেন্ডার আসছে এবং এই হিজরি ক্যালেন্ডার দিয়ে আমরা আমাদের আহ, আমাদের স্পেশালি বেঙ্গলের হিস্ট্রিটা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সো লেটস স্টার্ট। লেখা আছে ইসলামিক হিজরি ক্যালেন্ডার 2026। আজকে 2026 এর ইসলামিক হিজরি ক্যালেন্ডারে হচ্ছে 1447 আফটার হিজরি। এই যে সামনে দেখছেন AH এর মানে হচ্ছে আফটার হিজরি। এটা মানে হচ্ছে যে আমরা এখন 15th হিজরিতে আছি, 15th সেঞ্চুরি হিজরি, 15তম শতাব্দী হিজরি ক্যালেন্ডার, 15th সেঞ্চুরি হিজরি। ঠিক আছে? ওকে। দেখেন, বেঙ্গল, বাংলাদেশ তো অনেক বড় একটা জায়গা ছিল, যেটার নাম ছিল বেঙ্গল। মানে বেঙ্গল বলতে আহ, বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, তারপর সেভেন সিস্টার্স মিলে, তারপর আপনার বিহার, বাংলা, উড়িষ্যা, বিহার, এই তিনটা তো ছিলই, প্লাস মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এন্টায়ার নর্থ ইস্ট বলতে ইন্ডিয়ান ম্যাপ যদি দেখেন, হিন্দুস্তানের ম্যাপ দেখেন, তাহলে এন্টায়ার নর্থ ইস্ট প্লাস ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, হ্যাঁ, এগুলো সব মিলে বড় একটা এলাকা ছিল। এটার নাম ছিল বেঙ্গল। এনিওয়েজ, তো বেঙ্গল ফার্স্ট সেঞ্চুরি হিজরি থেকে সিক্স সেঞ্চুরি হিজরিতে বেসিক্যালি বেঙ্গল ছিল একটা বুদ্ধিস্ট কিংডম বা এম্পায়ার বলতে পারেন, এবং এই এম্পায়ার ছিল পালা ডাইনাস্টির, এবং তারা 500 ইয়ার্স রুল করেছে এই ডাইনাস্টি। কিন্তু শেষের দিকে মানে ফিফথ সেঞ্চুরি থেকে সিক্স সেঞ্চুরি দিকে বুদ্ধিজম স্লোলি স্লোলি ডিক্লাইন করা শুরু করে এবং ব্রাহ্মণিক হিন্দুইজম রিটার্ন করা শুরু করে। এবং সিক্স সেঞ্চুরিতে যেটা হয় যে আম, হিন্দু হিন্দু ডাইনেস্টি, সেনা ফ্যামিলি, তারা পুরোপুরি পালদের থেকে ক্ষমতা নিয়ে নেয়। সেভেন্থ সেঞ্চুরিতে যেটা হয়েছে, মুসলিমস বিকেম রুলার্স অফ বেঙ্গল। মানে মুসলিমরা এখানে বেঙ্গলে বেসিক্যালি চিটাগংয়ে আগে থেকে আসতো ব্যবসা করার জন্য, ট্রেড করার জন্য। তাদের এখানে আসা যাওয়া ছিল, ছোট কলোনিও ছিল। কিন্তু সেভেন সেঞ্চুরি হিজড়ি একটা টার্নিং পয়েন্ট আসে এবং মুসলিমরা ফার্স্ট টাইম বেঙ্গলের রুলার্স হয়ে যায়। সো মুসলিমরা যখন বেঙ্গলের রুলার্স হয়, তো ন্যাচুরালি কেউ একজন মনে করতে পারেন যে তাহলে এখানে অ্যারাবিক নিশ্চয়ই তাহলে তারা ইমপ্লিমেন্ট করেছে, অ্যারাবিকে ফিক সব অ্যারাবিকে লেখা, ইসলামিক ল প্লাস ইসলামের হোলি কিতাব আল কোরআন আল করিম, হাদিস, সব তো অ্যারাবিকে লেখা, সো দে মাস্ট হ্যাভ ইমপ্লিমেন্টেড অ্যারাবিক। কিন্তু না, অ্যারাবিক তখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করেন নাই। তখন বেঙ্গলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কোর্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু ফার্সি ছিল, দ্যাট মিনস এখানকার সিভিলাইজেশন কালচার, এটা একটা ফার্সি, একটা পার্সিয়ান কালচারের সাথে খুব ক্লোজলি কানেক্টেড হয়ে গিয়েছিল। এবং যারা মুসলিম এডুকেটেড ফ্যামিলিজ এবং মুসলিম রুলার্স যারা ছিলেন, তারা ওয়েদার তারা পার্সিয়ান নাও হতে পারেন, কিন্তু তারা ফার্সি শিখে
ফার্সিতেই তাদের কালচার, অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট, সিভিলাইজেশন বিল্ড করেছিলেন। সো অন্যদিকে আপনি বলতে পারেন এটা একটা মুসলিম এম্পায়ার, বেঙ্গলে মুসলিম এম্পায়ার প্রতিষ্ঠিত হয়েছিল। পাশাপাশি এটাও বলতে পারেন যেটা একটা ফার্সি এম্পায়ার, ফার্সি কালচার, ফার্সি সিভিলাইজেশনের আগাজ হয়েছিল ফ্রম 7th সেঞ্চুরি হিজরি। 7th সেঞ্চুরি হিজরি থেকে 13th সেঞ্চুরি হিজরি পর্যন্ত 600 ইয়ার্স মুসলিমস মুসলিমসরা বেঙ্গলের উপরে নয়, শুধু বেঙ্গলের উপরে নয়, এন্টায়ার ইন্ডিয়ান, সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের উপরে তারা গভর্নমেন্ট এস্টাবলিশ করতে পেরেছিল। সো এই বড় এলাকাটা কভার করছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এখানে শ্রীলঙ্কাও আছে। সো দিস বিগ এরিয়া, এটাকে সাবকন্টিনেন্ট বলা হয়, মানে দ্য স্মলার কন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট অফ দ্য ইন্ডিয়ান কন্টিনেন্টও বলা হয়, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এটার গভর্নমেন্ট রুলার্স ছিল মুসলিমস। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই এন্টায়ার সাবকন্টিনেন্টে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের রুলার্স ছিল, অ্যাডমিনিস্ট্রেটরস ছিল, তারপর ওখানকার সিটিজেন্স, ন্যাশনালস, সোলজার্স, হ্যাঁ, তারা বিভিন্ন দেশের থেকে এসেছে, সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে, আরব আরব কান্ট্রিজ থেকে এসেছে, আফ্রিকা থেকে এসেছে। তারপর এখানকার লোকাল তারা তো ছিলই, বেশিরভাগই ছিল লোকাল। হাউএভার all these different languages, different cultures, different customs, এরা এক জায়গায় এসে তারা কি করলো, তারা ফার্সিটাকে চুজ করলো, ফার্সি ল্যাঙ্গুয়েজটাকে চুজ করেছিল অ্যাজ দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাজ দ্য কোর্ট ল্যাঙ্গুয়েজ। সো বেঙ্গল সালতানাত, তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি। দিল্লি সালতানাত, তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি। দিল্লি সালতানাত বড় একটা এলাকা কভার করতো। তারপর আফগানিস্তান, ইরান, খোরাসান, খোরাসান বলতে ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এন্টায়ার এলাকা, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্টস, দারি ছিল, উজবেক ছিল, কাজাক ছিল, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ছিল। আর এখানে তো ছিলই ডিফারেন্ট সংস্কৃত, হিন্দি, আদার ল্যাঙ্গুয়েজেস ছিল। বাট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই বড় এলাকায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি, পার্সিয়ান। আবার বলছি, শুধু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিলই, কিন্তু এটার সাথে পার্সিয়ান কালচার, আর্ট, কালচার, সিভিলাইজেশন, এটার একটা খুবই ইন্টারেস্টিং এবং খুব পাওয়ারফুল এবং ইনফ্লুয়েন্সিয়াল ইম্প্যাক্ট রেখে গেছে। এটা আমরা আজও দেখি। 13th সেঞ্চুরিতে গিয়ে মুসলিম রুল সমাপ্ত হয়। 1857-এ ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা লিড দিয়েছিলেন মুঘল এম্পারার বাহাদুর শাহ জাফর, উনি এই যুদ্ধে হেরে যান। ইনিশিয়ালি জিতে গিয়েছিলেন, কিন্তু যেটা আমাদের সাবকন্টিনেন্ট বা এশিয়ান নেশনের সবচেয়ে আনফর্চুনেট থিং, যে আমরা মানে বিশ্বাসঘাতকদের এখানে কোনো শেষ নাই। বেঙ্গলে নওয়াব সিরাজউদ্দৌলাকে বিশ্বাসঘাতকতা করেছিল মীর জাফর। তারপর মাইসোরে শহীদ টিপু সুলতান, তাকে বিশ্বাসঘাতকতা করেছিল তার সেনাপ্রধান মীর সাদেক। আর এখানে বাহাদুর শাহ জাফরের অনেক ট্রেটার্স ছিল। আর সে ডিটেলসে গেলাম না, কিন্তু উনি ইনিশিয়ালি যুদ্ধে জিতে যান, দিল্লি দখল করে নেয় মুসলমানরা, অ্যাকচুয়ালি শুধু মুসলমানরা। এখানে 1857-এর যুদ্ধে মুসলিম, হিন্দু, শিখ, তারা তিনজন একসাথে আন্ডার দ্য লাস্ট এম্পারার বাহাদুর শাহ জাফর, এই লাস্ট, অ্যাকচুয়ালি সেকেন্ড লাস্ট টাইম যখন এই থ্রি কমিউনিটিস, মুসলিমস, হিন্দুস, শিখ, একসাথে হয়ে তারা সংগ্রাম করেছিল। আর এটা পরে আরেকবার তারা একসাথে হয়েছিল, সেটা ছিল খেলাফত আন্দোলনে। খেলাফত আন্দোলনের লিড দিয়েছিলেন আলী ব্রাদার্স, মোহাম্মদ আলী জোহর, শওকত আলী জোহর। এনিওয়েজ, তো আমরা 13th সেঞ্চুরিতে আছি। 13th সেঞ্চুরি হিজরিতে মুসলিম রুল এন্ড হয়ে যায়। এবং ইনিশিয়ালি ফার্স্ট 50-60 ইয়ার্স ফার্সি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ইভেন আন্ডার দ্য ব্রিটিশ রাজ। কিন্তু তারা যেটা দেখতে পেরেছিল যে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে যদি দাবায় রাখতে হয়, তাদের স্পিরিট যদি ভাঙতে হয়, তাহলে তাদের কালচার, তাদের স্পিরিচুয়াল যে আইডেন্টিটি আছে, হ্যাঁ, এটাকে ভেঙে দিতে হবে। সো তারা ব্রিটিশরা যে এটা করলো, গভর্নমেন্ট পলিসি করলো, তারা
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি থেকে ইংলিশ করে দিল, এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মানে ইংলিশ ম্যান্ডেটরি ছিল। ফার্সিও কিন্তু এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ানো হতো এন্টায়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। ইনফ্যাক্ট আপনার আপ টু 1947 এবং 47 এর পরেও সরি ফার্সি পড়ানো হতো। ইনফ্যাক্ট আমার মনে আছে, একটা পার্সোনাল স্টোরি শেয়ার করি। আমার গ্র্যান্ডফাদার, আমার দাদা, উনি বাংলা, আরবি, ফার্সি, উর্দু এবং ইংলিশ, এই ৫টা ল্যাঙ্গুয়েজ উনি জানতেন। এবং উনি পড়াশোনা করেছিলেন কোথায়? মুন্সিগঞ্জের এক গ্রামে, এক গ্রামের এক স্কুলে পড়াশোনা করেছিলেন, এবং উনি এই ৫টা ল্যাঙ্গুয়েজই জানতেন। সো এটা পরবর্তীতে আমি জানি না কেন আমাদের এডুকেশন সিস্টেমকে আরো ন্যারো করতে করতে এখন এমন অবস্থা হয়েছে যে ফার্সি, আরবি, উর্দু, ইংলিশ তো দূরের কথা, আমরা বাংলাও ঠিক মতন আহ, করতে পারি না। এনিওয়েজ, ওই দিকে আর নাই যাই। এনিওয়েজ, সো ইভেন ব্রিটিশরাও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ করার পরেও ফার্সি তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে রেখে দিয়েছিল। এবং এটা একটা মেইন কারণ ছিল যে একটা লার্জ পপুলেশন, তাদের কালচার, সিভিলাইজেশন, আইডেন্টিটি যেহেতু ফার্সি ছিল, তারা ফার্সিতে পড়াশোনা করেছে, তাদের কিতাব ফার্সিতে ছিল। তারপর যত দিওয়ান, যত গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসেস ছিল, সেখানে যত রেকর্ডস ছিল সব তো ফার্সিতেই লেখা ছিল। ল্যান্ড রেকর্ডস, রেভিনিউ রেকর্ডস, বার্থ রেকর্ডস, ডেথ রেকর্ডস, সব ফার্সিতেই লেখা ছিল। So Farsi was the second most important language even under the British Empire. আমরা আগে যাই। 15th সেঞ্চুরি, এটা হচ্ছে ফার্স্ট স্লাইড, আপনার মনে আছে আমরা এখন 15তম শতাব্দীতে আছি, হিজরি 15তম শতাব্দীতে আছি। সো 15তম শতাব্দীতে কয়েকটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি বলবো যে হিস্টোরিক্যাল চেঞ্জেস ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড। মুসলিম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় চেঞ্জটা আমি মনে করি হয়েছে 2026 সালে, বিগিনিং ফ্রম দ্য 28th ফেব্রুয়ারি, যখন ইসরায়েল এবং আমেরিকা ইরান, ইসলামিক রিপাবলিক অফ ইরানের উপরে অ্যাটাক শুরু করেছিল, এবং প্রথম রাত্রেই ইরানের রাহবার আলী খামিনেইকে শহীদ করেছিল। এই অ্যাটাক মুসলিম ওয়ার্ল্ডকে নাড়াচাড়া দিয়ে বসেছে। আমরা এখন চিন্তা করছি যে আসলে মুসলিম রুলার্স, মানে অনেস্ট সিনসিয়ার মুসলিম রুলার্স আসলে কারা, যারা কি মুসলিম মুসলিম লাইফ, অনার, প্রপার্টিকে ডিফেন্ড করে, দে আর দ্য প্রপার রুলার্স, নাকি যারা সে মীর জাফর, মীর সাদিকের অনুসারী তারা? মুসলিম রুলার্স, অনেস্ট রুলার্স কি তারা যারা তাদের ডিফেন্স ফোর্স, তাদের যত শক্তি আছে, ইকোনমিক পাওয়ার, ডিফেন্সিভ পাওয়ার, কালচারাল পাওয়ার, লিঙ্গুইস্টিক পাওয়ার, সব কিছু তারা মুসলিম লাইফকে প্রোটেক্ট করার জন্য, মুসলিম বাউন্ডারিকে প্রোটেক্ট করার জন্য, মুসলমানদেরকে, অর্ডিনারি মুসলমানদেরকে প্রোটেক্ট করার জন্য তারা এগুলা ইস্তেমাল করে? নাকি তারা যারা তাদের সম্পদ দিয়ে তারা ইনকাম করতে চায় এবং নিজেদের ফ্যামিলিকে তারা এনরিচ করতে চায়? কে আসলে মুসলমানদের ট্রু লিডার্স, ট্রু ইমামস কারা? এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে যে আমরা যখন দেখছি যে অনেক স্কলার্স, সকল স্কলার্সরা বলেন যে না, ওরা ইরানি, ওরা শিয়া, ওরা এই, ওরা তে, আমরা এই, আমরা সে, এই যে বিভক্ত করার যে একটা করেছে, এটা একটা ফেক, এটা ফেক একটা ডিভিশন। আপনি ইসলামিক, যে কোনো ইসলামিক কিতাব খুলে দেখেন, ইনফ্যাক্ট এত কিতাবে যাওয়ার দরকার নাই, আমাদের যে মেইন কিতাব আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিতাব, যেটা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, নাজিল হয়েছে, আসমানি কিতাবই আপনি খুলে দেখেন, সেখানেই বলা আছে, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে রাখো এবং তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। এবং স্কলার্সদের ভিতরে ডিবেট থাকতেই পারে, ইখতিলাফ থাকতেই পারে, এবং এটা থাকবে। যতদিন এই দুনিয়া আছে ততদিন ইখতিলাফ থাকবে স্কলার্সের ভিতরে। বাট আম জনতাকে, আম অর্ডিনারি মুসলমানদেরকে এটার ভিতরে টেনে তাদেরকে ডিভাইড করাটা, এটা আমি মনে করি এটা অনেক বড় একটা অন্যায়। তারা এটা করতে পারে না। এবং আমরা যদি সাহাবীদের লাইফ দেখি, সাহাবীদের স্পেশালি হযরত আলীর থেকে একটা ঘটনা বলি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওনার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার কাছে নিয়ে গেলেন, তখন ইতিহাস থেকে আমরা জানি যে তখন একটা গ্রুপ রেডি হয়েছিল। তারা বলেছিল যে বানি হাশিমের রাইট বেশি, বানি হাশিম হবে লিডার, খিলাফত বানি হাশিমের হবে। এবং একজন সাহাবী উনি এসে হযরত আলীকে বললেন যে, "আপনি জাস্ট জাস্ট আপনি আমাকে অর্ডার করেন, হুকুম করেন। আমরা মদিনা কবজা করে ফেলবো এবং আপনাকে খলিফা বানায় ফেলবো।" তখন হযরত আলী উনাকে বললেন যে, "তোমার ভিতরে জাহেলিয়াতের জিনিসটা এখনো তোমার ভিতরে রয়ে গেছে। এইটা যদি তুমি করো তাহলে এই মুসলিম জাতিকে তুমি ডিভাইড করে ফেলবা। মুসলিম উম্মাহকে তুমি ডিভাইড করে ফেলতে চাচ্ছ। এটা আমি কোনদিন হতে দিব না।" সরি। এবং উনি এটাতে রাজি হন নাই। খেলাফত আবু বকরের কাছে চলে যান এবং ৬ মাস পরে হোক, বাট হযরত আলী হযরত আবু বকরের কাছে গিয়ে উনার আ উনাকে বেসিক্যালি গ্রহণ অ্যাকসেপ্ট করেন, উনাকে বায়াত দেন অ্যাজ খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকরকে। সো এই সুন্নি শিয়া ডিভাইড, আপনার ওরা এটা ওরা এত খারাপ, ওরা এই করে সেই করে, এগুলো সব ফালতু কথা। এটা স্কলারস এর ইখতিলাফ আছে। শিয়াদের স্কলারসরা তাদের কাছে তাদের দলিল আছে, সুন্নি স্কলারস এর কাছে তাদের দলিল আছে। ভাই ঠিক আছে, আপনারা স্কলারসরা আপনার একটা স্কলারলি এনভায়রনমেন্ট এ, একাডেমিক এনভায়রনমেন্ট এ যেখানে স্কলারসরা ডিবেট করে, সেখানে গিয়ে আপনারা আপনাদের মতন ডিবেট করেন, লেখালেখি করেন, বই লেখেন, যা ইচ্ছা করেন। কিন্তু জনতাকে আপনারা ডিভাইড করতে পারেন না। এবং আপনাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে মুসলমান লাইফ, অনার এবং প্রপার্টিকে প্রোটেক্ট করা। এবং সেরকম খলিফা, সেরকম ইমামকে আপনারা সাপোর্ট করবেন যারা মুসলমানদের প্রোটেকশনের জন্য, মুসলিম কান্ট্রিজ এর ডিফেন্স এর জন্য তারা চেষ্টা করে। এবং আপনি এটা বলতে পারবেন না যে অমুক ডাইনেস্টি, অমুক ফ্যামিলির জন্য আমরা আছি। তারা আমাদের মাযহাবকে প্রমোট করে এজন্য তারা ভালো, এবং আমাদের মাযহাব না, এই মাযহাবের সাথে আমাদের কোনো এটা নাই। এটা হচ্ছে আপনার মুসলিম উম্মাহকে কে প্রোটেক্ট করছে? মুসলিম লাইফ, প্রপার্টি অ্যান্ড অনার এর ডিফেন্স এ কে দাঁড়াচ্ছে? তার সাথে আপনারা থাকবেন। এটা হচ্ছে স্কলারস এর জন্য, ইমাম সাহেবদের জন্য আমার নসিহত, যদি ওনারা গ্রহণ করেন। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। রাইট। সো 15th সেঞ্চুরির যে হিস্টোরিক্যাল টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে যে ওয়ান্স এগেন মুসলিম উম্মাহ তারা খুঁজছে, তারা সিক করছে, তারা সার্চ করছে। কি সার্চ করছে? দেয়ার আইডেন্টিটি। স্পেশালি এখন আমি বলবো আমাদের এই বাংলাদেশের এই রিজনে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস একটা বড় প্রবলেম। আমরা আমরা তো যেটা বললাম, আমরা তো ছিলাম নবাবদের আন্ডারে একটা মুসলিম এম্পায়ার, শক্তিশালী এবং এন্টায়ার হিন্দুস্তানের ভিতরে সবচেয়ে ওয়েলথিয়েস্ট, রিচেস্ট এলাকা ছিল আমাদের। তারপর আমাদের এখানে দুর্ভিক্ষ হলো। তারপর মুসলিম এম্পায়ার থেকে চলে গেল এটা ব্রিটিশ রাজের আন্ডারে। তারপর এই ফার্সি চেঞ্জ হয়ে ইংলিশ আসলো। ইংলিশের পরে আমরা উর্দু নিয়ে, উর্দু, বাংলা এটার একটা স্ট্রাগল চললো। তারপর 71 এর পর থেকে একটা একটা ফোর্সড সেকুলারিজম এখানে ইম্পোজ করার চেষ্টা হলো। এটা অনেকদিন চললো। তারপর লাস্ট 17-18 ইয়ার্স আ আপনারা ভালো জানেন কি হয়েছে এখানে। তারপর বড় একটা চেঞ্জ আসলো। এখন আমরা আমাদের আইডেন্টিটি নিয়ে আমরা 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 তালাশ করছি, আমরা খোঁজ করছি। হোয়াট ইস রিয়ালি আওয়ার আইডেন্টিটি? 47 না হলে তো 71 হতো না। তারপর 2024 না হলে তো আমরা এখন যেভাবে কথা বলছি, এটা কোনো সুযোগই থাকতো না। সো আমরা যে বেঙ্গলি মুসলিম, আমাদের আইডেন্টিটি যে একটা মুসলিম কালচার, পার্সিয়ান কালচার, আমাদের লিঙ্গুইস্টিক কিছু কানেকশন আছে ফার্সি, অ্যারাবিক, উর্দুর সাথে। এটা তো আমরা ভুলতে পারি না। এটা তো পার্ট অফ হিস্ট্রি। এটা তো মুছে ফেলতে পারবেন না। এটা আছে, এটা এবং এটা থাকবে। We cannot forget it. এটা এভয়েড করার চেষ্টা কেন করব? লেটস ফাইন্ড আউট হোয়াট ইট ইস। আমরা মুসলিম, ঠিক আছে, যদি আমরা মুসলিম আগে ছিলাম না, বুদ্ধিস্ট ছিলাম কয়েকশো বছর আগে। কিন্তু আমাদের মানে অ্যানসেস্টরসরা কেন বুদ্ধিজম ছেড়ে ইসলামে আসলেন? কি হয়েছিল? উই শুড ফাইন্ড আউট। এখন যদি কেউ চায় তাহলে কি আবার বুদ্ধিজমে ফিরে যেতে পারবে? হিন্দুইজমে ফিরে যেতে পারবে? হ্যাঁ, পারবে। যাচ্ছে না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো আমাদের আইডেন্টিটি আমার কাছে মনে হচ্ছে এটা ঘরোয়া আইডেন্টিটি। ঘরে একটা ইয়ে আছে যে ঠিক আছে আমরা মুসলিম, আকিকা আছে, বিয়ে-শাদী, আ আপনার এগুলো ব্যাপার আছে। তারপর নামাজে জানাজা, সালাতুল ঈদ, যাকাতুল ফিতর, তারপর সাদাকা, এগুলো আছে মানে ঘরোয়া পরিবেশে।
কিন্তু সামাজিক লেভেলে আমাদের আইডেন্টিটি কেন জানি মনে হচ্ছে এটাকে চাদর দিয়ে ঢেকে দিয়েছে। কেন? আমি জানি না। বাট এই আইডেন্টিটি নিয়ে যে সার্চ হচ্ছে, বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে, ডিবেট হচ্ছে, এটা একটা ফ্যাক্ট এবং এটা ভালো জিনিস। এটা হওয়া উচিত। ডিবেট হলে, কথা হলেই মানুষের চিন্তা বাড়বে। ওখান থেকে ভালো কিছু ইনশাআল্লাহ বের হয়ে আসবে। তো থ্যাংক ইউ ফর লিসনিং। আজকে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে নেক্সট পডকাস্টে। সালামুন আলাইকুম।